সমাজের মূল স্রোতের নারী পুরুষ আজও দাম্পত্যের একটা মোটামুটি সাবেক সম্পর্ক অনুসরণ করে চলেছে। এই সম্পর্কটা এক আবহমান সুপ্রাচীন ধারণার উপর প্রতিষ্ঠিত। সেটা হলো নারী ও পুরুষ পরস্পরের পরিপূরক। নারীর যা আছে পুরুষের তা নেই, এবং পুরুষের যা আছে তা নারীর নেই। অতএব নারী ও পুরুষ উভয়ের কাছ থেকে কিছু পাওয়ার আছে। একজনকে বাদ দিয়ে অন্যজনের জীবন অপূর্ণ। তাই জীবনের পরিপূর্ণতা বা সার্থকতা লাভে একে অপরের কাছে অপরিহার্য। এই ধারণাকে অবলম্বন করে স্ত্রী পুরুষের সনাতন দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছিল ও এখনো চালু রয়েছে। নরনারীর পরিপূরক ভূমিকা, পারস্পরিক নির্ভরতা ও সুদৃঢ় বন্ধন এই সম্পর্কের সারাৎসার। কিন্তু গত কয়েক দশক ধরে গোটা পৃথিবী জুড়েই এই আবহমান সম্পর্কে ফাটল ধরতে শুরু করেছে। এই পরিবর্তনের গতিমুখ কোন দিকে? নমস্কার, পুরুষের জগৎ পুরুষের জিজ্ঞাসা সিরিজে হে বন্ধু আপনাকে স্বাগত জানাই। আমি ডক্টর সমীর রায়, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তির অধ্যাপক। আমাদের আজকের জিজ্ঞাসা, কিভাবে বদলে যাচ্ছে স্ত্রী পুরুষের দাম্পত্য সম্পর্ক? যদি জেন্ডার বা লিঙ্গ বিষয়ক এই ধরনের আরও ভিডিও দেখতে চান, তাহলে অনুগ্রহ করে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এবার তাহলে কিভাবে বদলে যাচ্ছে স্ত্রী পুরুষের দাম্পত্য সম্পর্ক, এই প্রশ্নটার উত্তর খুঁজতে বেরিয়ে পড়ি। জীবন বিজ্ঞানের দিক থেকে বিচার করলে নিশ্চয়ই স্ত্রী পুরুষ পরস্পরের পরিপূরক। কারণ স্ত্রী পুরুষের মিলন ছাড়া প্রজনন সম্ভব নয়। গঠনগতভাবে পুরুষাঙ্গ ও যোনি দৃশ্যতই পরস্পরের পরিপূরক। মানুষ যে এই ব্যাপারটা সম্পর্কে বহুদিন ধরেই সচেতন, তার ইঙ্গিত পাওয়া যায় হিন্দু শিবলিঙ্গের গড়ন দেখে। নরনারীর সামাজিক ভূমিকাও নির্ধারিত হয়েছে এই পরিপূরকতার আদর্শে। উদাহরণ হিসাবে লিঙ্গভিত্তিক শ্রম বিভাজনের কথাই ধরা যাক। নারী থাকল ঘরের নিরাপত্তা বলয়, তাকে সেই সব কর্মের দায়িত্ব দেওয়া হলো যেখানে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, সহিষ্ণুতা, ধৈর্য ইত্যাদি কোমল গুণাবলী বা সফট স্কিল প্রয়োজন হয়। যুগ যুগ ধরে স্ত্রী, মাতা ও গৃহিণীর ভূমিকায় কর্ম করতে করতে এই গুণগুলি স্ত্রীলোকের স্বাভাবিক ধর্ম বলে সবাই মেনে নিয়েছে। আবার প্রয়োজনের তাগিদেই নারী দৈহিক শক্তির চর্চা ও বিকাশের পরিবর্তে দৈহিক সৌন্দর্য চর্চায় বেশি মনোযোগী হল। এইভাবে সৌন্দর্য, ঐশ্বর্য, কোমলতা, নম্রতা, দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ধৈর্য, সহিষ্ণুতা ইত্যাদি মিলিয়ে নারীত্বের একটা সুচারু আদর্শ, যাকে বলে স্টিরিওটাইপ, তৈরি হলো। এদিকে পুরুষের উপর দায়িত্ব পড়ল বাইরেটা সামলাবার। কিন্তু বাইরের জগৎটা অন্তত এই কয়েকশো বছর আগেও ছিল অত্যন্ত প্রতিকূল, নির্মম ও বিপজ্জনক। কার্যত বহির্জগৎটা ছিল হাড্ডাহাড্ডির লড়াইয়ের জায়গা। একটা উদাহরণ নেওয়া যাক। হরিণের মাংস রান্না করে সবাইকে সযত্নে খাওয়ানোর জন্য গৃহিণী সুলভ বা মাতৃসুলভ স্নেহ প্রয়োজন। কিন্তু ওই গুণ দিয়ে হরিণ শিকার করা যায় না।
হরিণ শিকার করার অর্থ হরিণকে হত্যা করা। তার জন্যে প্রয়োজন পেশি শক্তি, ক্ষিপ্রতা, অস্ত্রচালনার দক্ষতা, দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা, নেতৃত্বের ক্ষমতা ও সর্বোপরি নিষ্ঠুরতা। একইভাবে লাঙল দিয়ে জমি চাষ করার মধ্যেও একটা বলপ্রয়োগ করার ব্যাপার আছে, যেটা ভাত রান্না করার মধ্যে নেই। আবার যৌন মিলনের সময় পুরুষাঙ্গকেই দৃঢ় হতে হয় এবং নারীর সম্মতিক্রমে বলপ্রয়োগ করার সুযোগ পেলে তবেই পুরুষাঙ্গ যোনিতে প্রবেশ করতে পারে। অবশ্য যৌন মিলনের এমন অনেক দেহভঙ্গি রয়েছে যেখানে নারী সক্রিয় ও পুরুষ নিষ্ক্রিয় ভূমিকা নেয়, কিন্তু সেগুলো স্বাভাবিক মিলন নয়। তন্ত্র সাধনায় বা পর্ন ফিল্মে ওইসব কঠিন ভঙ্গিমায় যৌন মিলন দেখা গেলেও মূল স্রোতের সাধারণ গৃহস্থ মানুষ সহজ সরলভাবেই দেহ মিলনে অভ্যস্ত। স্বাভাবিক যৌন মিলন এমন ভঙ্গিতে ঘটে যাতে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন সহজসাধ্য হয়। এই জন্যেই গড়পর্তা নারী সাধারণত বিছানায় নিজের দেহকে অনুভূমিকভাবে শায়িত রেখে সহবাস করতে ভালোবাসে। একইভাবে মেরুদণ্ডযুক্ত প্রাণীজগতেও আমরা দেখতে পাই, সেখানে সঙ্গমের সময় স্ত্রী পশু এমন একটা ভঙ্গিতে প্রায় স্থিরভাবে দাঁড়িয়ে বা বসে থাকে যেটা শুক্রাণু সংগ্রহের পক্ষে সুবিধাজনক, আর পুরুষ পশু সক্রিয় ভূমিকা নিয়ে ঠিক তাই করে, যাতে তার দেহ থেকে শুক্রাণু নিক্ষিপ্ত হয়ে সহজেই স্ত্রী পশুর দেহে প্রবেশ করতে পারে। যাই হোক, আসল কথা হলো আবহমান কাল ধরে এই সব পর্যবেক্ষণ করেই সম্ভবত নারীত্ব ও পুরুষত্বের বিপরীত কিন্তু অবিরোধী অর্থাৎ পরিপূরক আদর্শ, কদর্থে যাকে জেন্ডার স্টিরিওটাইপ বলা হয়, তৈরি হয়েছে। এখানে পৌরুষের ধারণার সাথে যুক্ত হয়েছে শক্তি, বীরত্ব, দৃঢ়তা, যুক্তি, বুদ্ধি, সৃষ্টি বা ধ্বংস, ক্ষমতা, নির্মমতা ইত্যাদি ইত্যাদি। আর নারীত্ব বলতে লোকে বুঝল লালিত্য, সৌন্দর্য, নমনীয়তা, আবেগ, ধৈর্য, স্থিতি, ধারণ, লালন পালন, ভালোবাসা, প্রেম, মায়া, মমতা ইত্যাদি। মনে রাখতে হবে যে এই বিভাজন কোনোদিনই খুব ধরা বাঁধা ছিল না। এর অজস্র ব্যতিক্রমী দৃষ্টান্ত আছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ যুগ যুগ ধরে এই আদর্শই গ্রহণ করেছে এবং এই আদর্শেই সন্তান সন্ততিদের মানুষ করেছে। সাম্প্রতিককালে নারীবাদ আমাদের মনে করিয়ে দিয়েছে যে এই লিঙ্গভিত্তিক মেরুকরণ স্বাভাবিক নয়, এটা নিছকই একটা সামাজিক নির্মাণ। নারীর এই সামাজিক নির্মাণকেই চাঁচা ছোলা ভাষায় ব্যক্ত করেছে বিখ্যাত নারীবাদী তাত্ত্বিক সিমন ডে বভোয়ার বিখ্যাত উক্তি, ওয়ান ইজ নট বর্ন বাট রাদার বিকামস এ ওম্যান, অর্থাৎ কেউ নারী হয়ে জন্মায় না, বরং জন্মাবার পর নারী হয়ে ওঠে। নারীবাদ মনে করে যে পুরুষশাসিত সমাজ পুরুষের স্বার্থে ও পুরুষের সুবিধার্থে নারীত্বের এই ধারণা তৈরি করেছে। এই বক্তব্যের যৌক্তিকতা নিয়ে আমরা অন্যত্র বিস্তারিত আলোচনা করব। আপাতত এটুকুই বলা যায় যে ঠিক যেমন জড়জগতে বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, তেমনি নারী পুরুষের এই বিপরীত ও পরিপূরক গুণাবলী তাদের মধ্যে আকর্ষক শক্তি হিসাবে কাজ করেছে এবং আবহমান কাল ধরে দাম্পত্য সম্পর্ককে দৃঢ়তা ও স্থায়িত্ব দিয়েছে। কিন্তু এই মেরুকরণের একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেটা হলো
এক ধরনের ক্ষমতার বিন্যাস তথা উচ্চ নীচ ভেদাভেদ। দেখা যাচ্ছে এই ব্যবস্থায় কর্তৃত্ব বা ক্ষমতা আপাত দৃষ্টিতে পুরুষের হাতে চলে যাচ্ছে এবং নারী তার জীবনযাপনে পুরুষের উপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। আপাত দৃষ্টিতে বলছি এই জন্যে যে কেউ কেউ বলেন যে পুরুষ দৃশ্যত ক্ষমতাবান হলেও আসলে ক্ষমতা নারীরই হাতে। পুরুষ নারীর আজ্ঞাবাহী দাস মাত্র। যাই হোক, এত সূক্ষ্ম বিচারে না গিয়ে মোটামুটিভাবে বলা যায় যে এভাবে সমাজে একটা লিঙ্গভিত্তিক বৈষম্যের সৃষ্টি হলো। এক অর্থে যে কোনো কর্মক্ষেত্রই উচ্চ নীচ বিভিন্ন স্তরে বিন্যস্ত, অতএব বৈষম্যমূলক। এই বিন্যাস বা বৈষম্য কর্মের গুরুত্ব, দায়িত্ব, দক্ষতা ইত্যাদির উপর নির্ভর করে। এই জন্যেই সমস্ত কর্মক্ষেত্রে বিভিন্ন স্তরের কর্মী থাকে এবং স্তর অনুযায়ী তাদের বেতনের হেরফের হয়। একইভাবে সমাজের লিঙ্গভিত্তিক স্তরবিন্যাস তৎসহ তথাকথিত পুরুষ শাসনও নারী এতকাল মেনেই নিয়েছিল। সম্ভবত এই কারণে যে কিছুদিন আগেও পৃথিবীটা, বিশেষত বাইরের পৃথিবীটা, ছিল কঠোর, বিপজ্জনক ও অনিশ্চয়তাপূর্ণ। নারীর পক্ষে তখন ঘরের আশ্রয়ে থাকাটাই নিরাপদ ও স্বস্তিজনক ভাবা হতো। তারপর সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর ইউরোপীয় আলোকপ্রাপ্তি বা এনলাইটেনমেন্টের সময় থেকে, বিশেষত অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর শিল্প বিপ্লবের পরে পরিস্থিতি দ্রুত বদলে যেতে লাগল। বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে মানুষ প্রকৃতি তথা জীবনের উপর অভূতপূর্ব নিয়ন্ত্রণ কায়েম করতে সমর্থ হল। মৃত্যুহার কমল, গড় আয়ু বাড়ল, দৈনন্দিন জীবনকে সহজ ও আরামদায়ক করার হাজারো উপকরণ তৈরি হল। পরবর্তীকালে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে নারী তার শরীরের উপর প্রজননগত নিয়ন্ত্রণ ও অধিকার অর্জন করল। একই সাথে সুসংহত রাষ্ট্রের উদ্ভব হল, যা প্রতিটি নাগরিককে সুরক্ষা ও নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। পরন্তু যন্ত্র সভ্যতার সৌজন্যে সমাজে নতুন নতুন কর্মের সৃষ্টি হল, যা মূলত বুদ্ধি নির্ভর। অতএব স্ত্রী পুরুষ উভয়ের পক্ষেই সম্পাদন করা সম্ভব। অর্থাৎ উন্নত প্রযুক্তি, উন্নত অর্থনীতি এবং সুসংহত শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা, এই তিনের সম্মিলিত প্রচেষ্টায় শুধুমাত্র টিকে থাকাটা আর মানুষের মুখ্য সমস্যা রইল না, বরং সামাজিক ন্যায়ের প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। এবং সামাজিক ন্যায়ের দৃষ্টিভঙ্গিতে স্ত্রী পুরুষের সাবেক সম্পর্ক হল আজকের পরিভাষায় লিঙ্গ বৈষম্যমূলক, যদিও তা হওয়া উচিত লিঙ্গ বৈষম্য মুক্ত। তাই লিঙ্গ বৈষম্যের অবসান ঘটিয়ে সমাজে লিঙ্গ সাম্য প্রতিষ্ঠা করা আজকের রাষ্ট্রের ঘোষিত নীতি। এই উদ্দেশ্যে সমস্ত দেশে নানাবিধ আইন কানুন, প্রকল্প, সুযোগ সুবিধা ইত্যাদি বলবৎ হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতে আরও হবে। এমতাবস্থায় পুরনো বা লিঙ্গ বৈষম্যমূলক দাম্পত্যের জায়গায় উন্নততর নতুন লিঙ্গ বৈষম্য মুক্ত দাম্পত্য প্রতিষ্ঠা করতে হলে দাম্পত্য সম্পর্কে কী ধরনের পরিবর্তন আনা জরুরি? বিবাহের জৈবিক সামাজিক উদ্দেশ্য সন্তান উৎপাদন ও লালন পালনের মাধ্যমে
মনুষ্যজাতির ধারা বজায় রাখা। সুতরাং দাম্পত্যে লিঙ্গ সাম্য আনতে হলে সন্তান উৎপাদন ও লালন পালন সংক্রান্ত কয়েকটা প্রাসঙ্গিক বিষয়ের সুরাহা করে নিতে হবে, যেমন নারীর অবৈতনিক গার্হস্থ্য শ্রম, নারীর অবৈতনিক প্রজননগত শ্রম অর্থাৎ 9 মাস ধরে সন্তান ধারণ, প্রসব, স্তন্যদান, সদ্যজাত শিশুর যত্ন ও পরিচর্যা ইত্যাদি, এবং নারীর অবৈতনিক আবেগজনিত শ্রম যেমন মাতৃত্ব ও দাম্পত্য সংক্রান্ত উদ্বেগ, আশঙ্কা ইত্যাদি। মনে রাখতে হবে যে এই সমস্তই সমাজ এতকাল নারীকে ভালোবাসার দোহাই দিয়ে বিনামূল্যে করিয়ে নিয়েছে, এখনও নিচ্ছে। কিন্তু লিঙ্গ বৈষম্যহীন দাম্পত্যে নারীর এই শোষণ থাকবে না। এবার প্রশ্ন, নতুন যুগের নতুন দাম্পত্যে উপরোক্ত 3টি ব্যাপার কিভাবে সামলানো যাবে? এর একটা সংক্ষিপ্ত রূপরেখা কল্পনা করা যাক। প্রথমেই আসছে অবৈতনিক গার্হস্থ্য শ্রম। যেহেতু নারী পুরুষ উভয়েই অর্থোপার্জনে ব্যস্ত থাকবে, অতএব গৃহকর্ম স্বামী স্ত্রী দুজনে মিলেমিশে করবেন। অন্যথায় উপযুক্ত পারিশ্রমিক দিয়ে কর্মচারীকে বা কর্মচারীদের দিয়ে করাবেন। প্রয়োজনে বাইরের পেশাদার সংস্থার, যেমন শিশুদের জন্য ক্রেশ, সাহায্য নেওয়া যেতে পারে। সম্ভ্রান্ত ও বিত্তশালী পরিবারে বা আর্থিক দিক থেকে উন্নত দেশগুলোতে এই সব ব্যবস্থা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। আশা করা যায় সময়ের সাথে সাথে এই সব ব্যবস্থা আরও ব্যাপক ও নির্ভরযোগ্য হবে। দ্বিতীয়, নারীর প্রজননগত শ্রম। এই সমস্যাটা আরও গভীর। জীবধর্ম অনুযায়ী এই শ্রম একান্তই মায়ের। পিতা বড়জোর এই মায়ের শ্রমে নানাভাবে সাহায্য করতে পারেন, যাতে মায়ের কষ্ট যথাসম্ভব লাঘব হয় এবং সন্তান ধারণ থেকে শুরু করে সন্তান পালন পর্যন্ত সমস্ত কাজ সুষ্ঠুভাবে নির্বিঘ্নে সম্পন্ন হয়। সনাতন দৃষ্টিভঙ্গিতে মাতৃত্বের আনন্দই মাতৃত্বের শ্রমের পুরস্কার। মানুষ বিশ্বাস করত যে মাতৃত্বেই নারীত্বের পূর্ণতা, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মাতৃত্ব নারীর জীবনের বিভিন্ন সম্ভাবনার একটি সম্ভাবনা মাত্র। যেহেতু মাতৃত্ব সরাসরি কর্মজীবনের উন্নতির সঙ্গে যুক্ত নয়, বরং সাময়িক ছেদ তথা চিত্তবিক্ষেপ, তাই ইদানিং মাতৃত্বকে অনেক সময় নারীর জীবনের উন্নতির অন্তরায় হিসাবে গণ্য করা হচ্ছে। অতএব মাতৃত্বের শ্রমও অন্য সমস্ত শ্রমের মতোই উপযুক্ত পারিশ্রমিক পাওয়ার যোগ্য। কিন্তু মাতৃত্বের পারিশ্রমিক কিভাবে ধার্য হবে আর কেই বা তা দেবেন তা স্পষ্ট নয়। তবে ইচ্ছা করলে নারী নিজে গর্ভধারণ না করে ভাড়া করা সারোগেট মায়ের মাধ্যমে সন্তানবতী হয়ে মাতৃত্বের স্বাদ পেতে পারেন। আবার এও হতে পারে যে ভবিষ্যতের উন্নত সমাজে অত্যুন্নত প্রযুক্তির দ্বারা ল্যাবরেটরির নিয়ন্ত্রিত পরিবেশে কৃত্রিম জরায়ুতে সন্তান উৎপাদন করা যাবে। এই বিষয়ে গবেষণা চলছে। বস্তুত উন্নতি প্রযুক্তি হয়তো এমনও সুযোগ তৈরি করতে পারে যেখানে একজন ব্যক্তি চাইলে একক প্রচেষ্টায় সন্তানের জন্ম দিয়ে তাকে বড় করে তুলতে পারবেন। কিভাবে? ধরা যাক একজন অবিবাহিত নারী বা পুরুষ বিপরীত লিঙ্গের অংশগ্রহণ ছাড়াই সন্তান নিতে চাইছেন। তাহলে তিনি স্পার্ম বা এগ ব্যাংক থেকে তার প্রয়োজনীয় শুক্রাণু
বা ডিম্বাণু সংগ্রহ করে IVF অর্থাৎ ইন ভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে ভ্রূণ তৈরি করাবেন। এবার ভ্রূণটি কৃত্রিম জরায়ুতে স্থাপন করে ল্যাবরেটরির নিয়ন্ত্রিত পরিবেশে আস্তে আস্তে 9 মাস ধরে বড় করা হলো। নির্দিষ্ট সময়ে পূর্ণাঙ্গ শিশুটিকে বের করে মাতা বা পিতার হাতে তুলে দেওয়া হলো। এই সমস্ত ব্যবস্থা চালু হলে নারী তার প্রজননগত অবৈতনিক শ্রম থেকে অব্যাহতি পাবেন। তার আগে পর্যন্ত মা হওয়ার জন্য কিছুটা ত্যাগ স্বীকার করা ছাড়া উপায় নেই। পরিশেষে আসছে নারীর আবেগজনিত শ্রম। প্রযুক্তির সাহায্যে নারীর প্রজননগত শ্রমের উপশম ঘটানো গেলেও ইমোশনাল লেবার বা আবেগজনিত শ্রম থেকে পুরোপুরি মুক্ত হওয়া দুষ্কর। নবজাত সন্তানের দেখভাল, কর্মজগৎ ও মাতৃত্বের দায়িত্বের টানাপোড়েন ইত্যাদি সবকিছুই কিছু না কিছু মানসিক উদ্বেগ, আশঙ্কার জন্ম দেবে, যাকে মেনে নিয়ে অতিক্রম করাই অভিপ্রেত। বলা বাহুল্য, এইসব পরিবর্তন রাতারাতি ঘটার নয়। কবে, কোথায়, কতদূর ঘটবে বা আদৌ ঘটবে কিনা তা সমাজ, প্রযুক্তি, অর্থনীতি, রাষ্ট্র এবং সর্বোপরি মানুষের ইচ্ছা অনিচ্ছা ইত্যাদি অনেক কিছুর উপর নির্ভর করছে। হয়তো আরও কয়েক প্রজন্ম লেগে যাবে এই পরিবর্তন সম্পূর্ণ হতে, কিন্তু পরিবর্তন যে শুরু হয়ে গেছে এটা পরিষ্কার। আর পরিবর্তনের গতিমুখটাও স্পষ্ট দেখা যাচ্ছে। স্ত্রী পুরুষ একে অন্যের পরিপূরক, এই মডেলটা থেকে আমরা এখন বেরিয়ে আসতে চাইছি। বৈপরীত্য বা পরিপূরকতা নয়, ব্যক্তির স্বাতন্ত্র্য ও স্বয়ংসম্পূর্ণতাই আজকের দাম্পত্যের মূল মন্ত্র। একইভাবে নির্ভরতা নয় স্বনির্ভরতা এবং অধীনতা নয় স্বাধীনতা আমাদের গন্তব্য। কারণ কি? কারণ প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতে টিকে থাকা আজকের সমস্যা নয়। আজকের সমস্যা অনুকূল পরিবেশ পরিস্থিতিতে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। পারিবারিক ক্ষমতার স্তরবিন্যাসের জায়গায় চলে আসছে সহমর্মিতা। লিঙ্গভিত্তিক শ্রম বিভাজনের পরিবর্তে লিঙ্গ নিরপেক্ষ শ্রম বিভাজন। তাহলে আজকের আদর্শ দম্পতি হল বিপরীত লিঙ্গের দুই বন্ধু, যাদের মধ্যে যৌন আদান প্রদান রয়েছে বা থাকতে পারে, এবং যারা যৌথ প্রচেষ্টায় সন্তানের জন্ম দিয়ে লালন পালন করার জন্য পারস্পরিক সম্মতিক্রমে একটা পারিবারিক আবহে একসাথে বসবাস করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে শেষ করার আগে স্ত্রী পুরুষের দাম্পত্য সম্পর্কের পরিবর্তনের রূপরেখা আর একবার স্মরণ করে নেওয়া যাক। স্বামী স্ত্রীর মধ্যে স্তরভেদ থাকছে না, আসছে সাম্য ও সহমর্মিতা। লিঙ্গভিত্তিক শ্রম বিভাজনের পরিবর্তে লিঙ্গ নিরপেক্ষ শ্রম বিভাজন। পরিপূরকতা বদলে যাচ্ছে স্বয়ংসম্পূর্ণতায়। পারস্পরিক নির্ভরতার জায়গায় আসছে ব্যক্তিগত স্বনির্ভরতা, অধীনতার জায়গায় আসছে স্বাধীনতা। আর অধিকার ও দায়িত্ব সমান, অর্থাৎ সাংসারিক ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের সমান অধিকার ও সমান দায়িত্ব। হে বন্ধু, পুরুষের জগৎ, পুরুষের জিজ্ঞাসা সিরিজে কিভাবে বদলে যাচ্ছে স্ত্রী পুরুষের দাম্পত্য সম্পর্ক শীর্ষক এই ভিডিওটি দেখার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এ বিষয়ে আপনার চিন্তা বা মতামত নিচের কমেন্ট সেকশনে জানালে বাধিত হব। জেন্ডার বা লিঙ্গ বিষয়ক
এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অনুগ্রহ করে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে।